নমস্কার। আজকে নিফটি একটা ক্রিটিক্যাল জায়গায় বন্ধ দিল। 22,400 22,450 এই জোনটা কিন্তু একটু ক্রিটিক্যাল জোন। এইটা একটু ভাঙলে অসুবিধার জায়গা আছে, কিন্তু একদম এক্সপায়ারির দিনে এবং উইকলি ক্লোজিংটা কিন্তু ওখানেই হলো। কালকে ছুটি আছে হোলির জন্যে, তাই সুতরাং মার্কেট বন্ধ। আজকে একটা উইকলি ক্লোজিং পাওয়া গেল এবং উইকলি ক্লোজিংটা খুব একটা খারাপ হয়নি। গত উইকটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই উইকে মোটামুটি সেই যে লো আমরা করেছিলাম, মানে 22,000 বা 21,900, সেই জায়গাটা রক্ষা হয়েছে। এখন ক্রিটিক্যাল লেভেল অনেক আগেও আপনাদের সাথে ডিসকাস করা আছে, 21,800 থেকে 22,000 এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই লেভেলটা যদি হোল্ড করে যায়, যদি না ভাঙে কামিং উইকে, তাহলে বলা যেতে পারে যে না, নিফটি একটু রেজিলিয়েন্স দেখাচ্ছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। আজকে এক্সপায়ারির দিন, আজকে তো অনেক রকম কল পুটের খেলা থাকে, সেটা ছেড়ে দিন। কিন্তু যদি দেখেন এই বিগত কয়েকদিনে নিফটি কিন্তু যথেষ্ট রেজিলিয়েন্স দেখাচ্ছে, দাঁড়াবার চেষ্টা করছে। মিড ক্যাপ স্মল ক্যাপের কিছু কিছু স্টক একটু ভালো করছে। আমি বললাম যে যদি ওভারঅল বাজার মানে র্যালি করতে হবে না, নিফটি সেন্সেক্স যদি এক জায়গায় অ্যাটলিস্ট দাঁড়িয়েও থাকে, নতুন লো তৈরি না করে, তাহলেও দেখবেন যে স্টকগুলো উপর থেকে অনেক পড়েছিল, এদিকে ভালো কোয়ালিটির স্টক, মার্কেট পড়েছে বলে পড়ছে, শুধুমাত্র কর্পোরেট গভর্নেন্স ভালো আছে, ব্যবসাটা ভালো চলছে, সেই স্টকগুলো কিন্তু ভালো রকম বাউন্স করবে। তবে একটা কথা, এক্ষেত্রে আমি একরকম জিনিস আপনাদের বলি, আপনাদের যে মানতে হবে তাও একদমই নয়, কিন্তু ওই যাই করবেন একটু স্টপ লস রেখে টেকে করবেন। স্টপ লস ছাড়া জিনিসটা একটু খারাপ হয়ে যায়, কারণ এখন তো বলা যায় না মার্কেট আবার গোত্তা খেয়ে কী করে। সুতরাং যাই করবেন না কেন, যদি একটু মিডিয়াম টার্ম নজরিয়া থাকে, তার সত্ত্বেও স্টকে কিন্তু ওই একটু স্টপ লস দিয়ে কাজ করবেন। আর স্টপ লসটা এলে সেটাকে লস বুক করবেনও। অনেকে হয়তো স্টপ লস মাইন্ডে রাখছেন, কিন্তু স্টপ লসটা এলো আর আমি বুক করলাম না। মনে আছে নিশ্চয়ই হ্যাল, 5,000 টাকায় স্টপ লস আমি এই চ্যানেলে বলেছিলাম। 5,000 ভেঙে গেছে, অনেকে বেরোতে হয়তো পারেননি। আমি বেরিয়ে গেছিলাম 5,000 ভাঙতে। এখন যদি দেখেন 3,400-তে হ্যাল চলে এসেছে। সুতরাং যত ভালোই স্টক হোক না কেন, একটু স্টপ লস রেখে কাজকর্মগুলো করবেন, তাতে সুবিধা হয়। এবার যেটা আসি, ব্রোকারেজ সংস্থাগুলো কিন্তু নিফটি নিয়ে খুব খুব আশাবাদী। যদি এই কদিনে আমি অনেকের ব্রোকারেজের রিপোর্টগুলো দেখছিলাম, তো আপনার আইসিআইসিআই ডাইরেক্ট, যেমন মানে এগুলো তো ঘরোয়া ব্রোকারেজ, আইসিআইসিআই ডাইরেক্ট, কোট্যাক, এরা কিন্তু মোটামুটি 27 থেকে 28,000, কয়েকটা ব্রোকারেজ তো 28,800, 28,500 এরকম টার্গেট দিচ্ছে এই 2025-এর এন্ডের। মানে 2025-এ নিফটি কোথায় যেতে পারে সেইটা অনেকেই কিন্তু 28,000, 28,500 দিচ্ছে। মর্গ্যান স্ট্যানলেও কিন্তু 28,000-এর ঘরে। এবার আমি ভাবলাম যে আচ্ছা, ঘরোয়া ব্রোকাররা হয়তো একটু বায়াসড হয়ে আমাদেরকে বলছে, তা কিন্তু নয়। বিদেশি যে ব্রোকারেজ আছে তারাও কিন্তু ওভারঅল আমি যদি অ্যাভারেজও করি, তাহলেও কিন্তু 25,000, 26,000 এরকম রেঞ্জের বলছেন। তো এই হঠাৎ করে না, এই বুলিশনেসটা আমি বিদেশি যে ব্রোকারেজ সংস্থাগুলো আছে তারা এই বুলিশনেসটা দেখাচ্ছে তো খুব ভালো, কিন্তু তাদেরই যে কাউন্টার পার্ট মানে এফআইআইরা যে কেন কিনছে না এত বুলিশ সত্ত্বে, সেটা একটু দেখছে, হয়তো সেটা একটু আমাদের ভাবাচ্ছে। কিন্তু হয়তো তেমন সাপ্লাই হয়তো বাজারে নেই, তাই জন্য হয়তো তারা কিনতে পারছে না। মানে সাপ্লাই নেই মানে ইন দ্য সেন্স, মানে তারা সেখানেই আসবে যখন ধরুন একটা স্টক সে টার্গেট করছে, সেখানে 1,000 কোটি 2,000 কোটি টাকার জিনিস নেবে, বা 3,000 কোটি টাকার জিনিস নেবে, সেই সাপ্লাইটা থাকতে হবে। 2023 2024-এ প্রচুর প্রোমোটাররা স্টেক সেল করেছিল অনেক অনেক স্টকে। সুতরাং সে অনেক ব্লক ডিল হতো, সেই সব ক্ষেত্রে কিন্তু অনেকটা লিকুইডিটি তারা পেত, তার জন্য তারা এন্ট্রিও করেছিল। এখন কিন্তু সেই জিনিসের জন্য একটু ওয়েট মনে হয় করছে, কেননা নিফটি আমার মনে হয় যেভাবে একটু দাঁড়াবার চেষ্টা করছে তাতে, এবং ব্রোকারেজ সংস্থাগুলো খুব বুলিশ, সুতরাং তাদের এবার এফআইআই এ তো আসা উচিত নাকি। বুলিশ বুলিশ একটা খবর চাউর করে দিল যাতে রিটেলাররা আসে, আর তারপর তারা তাদের নিজেদের হাতে থাকা মালটা বেচে দিয়ে চলে যাবে। কারণ বেচার জন্যও তো লিকুইডিটি চাই, কেনার জন্য যেমন লিকুইডিটি চাই। কেউ যদি অত বড় 1,000, 2,000, 3,000 কোটি টাকার সেলিং করে, তাহলেও তো লিকুইডিটি চাই। সেটা কি করছে দেখতে হবে, কারণ নিফটি বা লার্জ ক্যাপ তো এখন মানে আমাদের ডিআইআইরাও তো বেচছে না।
মানে মিউচুয়াল ফান্ডগুলো দেখবেন এখন কিন্তু নিফটি বা মানে বড় বড় স্টকে যে সেলিং করছে তা তো মনে হয় না, কারণ বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের ফ্লেক্সি ক্যাপগুলোর যদি পোর্টফোলিও দেখেন বেশিরভাগ তারা লার্জ ক্যাপের দিকে গা ঘেঁষে নিয়েছে। তো আপনাদের কি মত বলবেন যে এরকম বুলিশনেস জাহির করে কি তলে তলে এফআইআইরা বেচার জন্যে প্ল্যান করছে তার জন্যে, নাকি সত্যি তারা বুলিশ এবং উপরের দিকে চায় যে যাক? এটা আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। এবার আসি কিছু কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো একটু রেজিলিয়েন্স দেখাচ্ছে। আবার বলছি, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে কাজকর্ম করবেন, কোনো রকম রেকমেন্ডেশন নয়। ইভেন আমি নিজেও এইগুলোর মধ্যে হয়তো কয়েকটা থেকে কিনিনি, এই নয় যে আমি নিজের পোর্টফোলিওতে রেখেছি, তাও নয়, জাস্ট ওয়াচ লিস্টে রাখার মতো, জাস্ট এখনও পর্যন্ত ওয়াচ লিস্টে রাখার মতো। কেন আমি বলছি, কারণ স্টকগুলো তো দাঁড়াবে, যদি ওভারঅল মার্কেট দাঁড়ায় তাহলেই স্টকগুলো দাঁড়াবে। ওভারঅল মার্কেট যদি নিচের দিকে যায়, নেগেটিভ সেন্টিমেন্ট আরও হয়, 22,000 ভেঙে গেল, তাহলে তো সেন্টিমেন্টটা নেগেটিভ হয়ে গেল, সেক্ষেত্রে ভালো স্টক হলেও দাঁড়াতে পারবে না। আমি বিগত কয়েকদিন আগে 6-7টা স্টকের একটা লিস্ট বা ওয়াচ লিস্টে রাখার জন্য আপনাদের অ্যানালিসিস পারপাসে বলেছিলাম। আজকে কিছু স্টক বলছি, তার মধ্যে একটা পিএসইউ আছে। আর স্টপ লসটাও বলছি, সেটাও একটু মাথায় রাখবেন যখন ওয়াচ লিস্টে অ্যানালিসিস করবেন। সেটা হচ্ছে বিইএল ডিফেন্সের একটু কাজকর্ম করে, জানেন, অনেক ভালো। আগে মানে আগে ছিল বলতে এখনও কোম্পানি ভালো আছে, কিন্তু দামের দিক দিয়ে কারেক্ট করেছে উপর থেকে অনেকটা, তবে আবার একটু দাঁড়াবার, এই মাসে একটু দাঁড়াবার যেন ইঙ্গিত দিচ্ছে। তবে স্টপ লস থাকবে, এখন 280-ফাশিতে ট্রেড করছে, টেকনিক্যালি স্টপ লস 250, এই লেভেলটা 240 থেকে 250 এই লেভেলটায় স্টপ লস থাকবে। আমি যদি নিই তাহলে আমি এই রাখবো। আপনার ক্ষেত্রে কি, সেটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নেবেন, নিজে থেকে অ্যানালিসিস করবেন, তারপর ডিসিশন নেবেন। আচ্ছা, তো বিইএল ব্যাপারটা একটু মানে আমি একটু ওয়াচ লিস্টে রাখছি, একটু দেখছি। দ্বিতীয় যে স্টকগুলো মনে হচ্ছে যে স্টকগুলোর দিকে নজর রাখা যেতে পারে, এখনও হাই ভ্যালুয়েশনে আছে কিন্তু তাও, তার মধ্যে একটা হচ্ছে কেইনস টেকনোলজি, যেগুলো একটু ইলেকট্রনিক্স এইসব নিয়ে কাজকর্ম করে। দেখুন, ডিকসন টেকনোলজি, কেইনস, এগুলোর উপর সবারই নজর আমাদের ছিল, যখন বুল মার্কেটও ছিল তখনও ছিল, কিন্তু এগুলোকে ধরা যেত না। এগুলো প্রথম কথা তো একটু বড় টিকিট সাইজের স্টক, তার মধ্যে মানে যখন বাড়তেই থাকতো, মানে সেই অর্থে কারেকশন হয়নি। তো এই এখন কারেকশন মোডে এসেছে, এবার দেখা যাক, একটু ওয়াচ লিস্টে থাকুক। আরেকটু যদি কারেকশানে পাওয়া যায় তখন একটু দেখা যেতে পারে নিজের ফিনান্সিয়ালের অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে। কিন্তু এখনও কিন্তু এইগুলো যে একদম পিই কম হয়ে গেছে তা কিন্তু নয়, কিন্তু বাজারের সাথে এরাও কারেক্ট করেছে। ব্যবসাটা এদের 1 বছর আগেও যা ছিল এখনও তাই আছে, এমন নয় যে খারাপ হয়ে গেছে, সেই দিকটা একটু দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এইগুলোর সবার উপর কিন্তু একটু কি বলে, একটু খারাপ একটা নিউজের জিনিস আছে, ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে ওই ট্যারিফের ব্যাপার কি করে। 2রা এপ্রিল ওই ট্রাম্প ঘোষণা কিছু করবে, তো সেখানে দেখা যাক। তবে আজকে ওনার সেক্রেটারি, যে মানে ফিনান্সের সেক্রেটারি, তিনি বলেছেন আবার যে ইন্ডিয়া তো ফার্মিংয়ের উপর আমাদের উপর এই করছে, ট্যারিফ আছে, তাহলে আমরাও ট্যারিফ লাগাবো। আরে ফার্মিংয়ের ব্যাপারে মানে তার ইন্ডিয়া কি ফার্মিং ছেড়ে দেবে? মানে ইউএসের জিনিস আসবে আর আমাদের ফার্মাররা কি বসে বসে মাছি তাড়াবে? তা তো হয় না, ইন্ডিয়া কৃষি নির্ভর দেশ, সেখানে তো সেই জিনিসগুলো একটু দেখতে হবে। তো একটু জানাবেন আপনারা নিচে কমেন্ট বক্সে যে এই নিয়ে ভারতের স্টান্স কি থাকা উচিত। তো দেখা যাক। এবার আজকেও কিছু কিছু জিনিসে ট্যারিফ লাগিয়েছে। আজকে যেমন ইউরোপের থেকে যে ওয়াইন আসতো সেখানে 200% ট্যারিফ করেছে, বলেছে যে হুইস্কি আমাদের থেকে যে নাও সেটাকে যদি ট্যারিফ কমাও তাহলে আমি তোমাদের ওয়াইনের কমাবো, না হলে 200%। মানে এই জিনিসগুলো মানে মানে ঠিক আছে, ট্যারিফ যদি লাগাতেই হয় একদিন বসো, বলো যে এই কান্ট্রির উপর এই জিনিসের উপর আমি এত পার্সেন্ট ট্যারিফ লাগালাম, শেষ কথা, শেষ। প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস আনা, প্রত্যেক দিন এক একটা সেক্টরকে মানে ধাক্কা লাগানো, বোঝা যাবে না যে আজকে কোন সেক্টরকে নিয়ে কি কথা বলবে, তাহলে ইনভেস্টররা কি করে ইনভেস্ট করবে, তাহলে মানে স্পেশালি রিটেলাররা কিভাবে করবে। ইউএস মার্কেটও এখন প্রচুর ভোলাটাইল হয়ে গেছে এই কদিনে। ইন্ডিয়ান মার্কেটেও দেখুন, যদি একটা হঠাৎ করে একটা পার্টিকুলার সেক্টরের উপর নিউজ আসে যে একটা
ইম্পোর্ট ডিউটি এসব লাগানো হলো, তাহলে তো অনেক কিছু হবে। যেমন দেখুন অলরেডি ফার্মা সেক্টর আমাদের ইউএস এর উপর ডিপেন্ডেন্ট, অনেক সেক্টর আছে যেগুলো ইউএস এর উপর আমরা ডিপেন্ডেন্ট করি, আইটি তো আছেই। এই জন্য আইটি স্টকগুলো এখন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না যে কি পলিসি হবে। মানে এরকম পলিসির ডামাডোল অবস্থা কেউ পছন্দ করে না। ঠিক আছে, তুমি যদি ট্যারিফ লাগাতে চাও, লাগিয়ে একদিনে শেষ করো বা এক সপ্তাহের মধ্যে শেষ করো। এই প্রলংড জিনিসটা, এই যে একটা আনসার্টেন পরিস্থিতি, সেইটা তো মানুষ চায় না, সেটা স্ট্রিট চায় না, ইনভেস্টররা চায় না। এই নিয়ে আপনার মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এইটা আরও দুটো স্টকের নাম বলবো বা একটু সেক্টর আলোচনা করব। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আনলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। এবং রিসেন্টলি আমি একটা এই ভিডিও আনবো, মানে মিউচুয়াল ফান্ডের উপর, যেগুলো মানে ডাইরেক্ট অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড, তা নিয়ে আমি একটা ভিডিও আনতে চলেছি। নিশ্চয়ই আপনাদের ভালোবাসা পাবো তাতে। আর যারা আমার সাথে অপশান ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং, যেখানে মোমেন্টাম যখন থাকে স্টকে আমি এন্ট্রি নিই এবং তারপর মোমেন্টাম যখন ফিজল আউট হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার মতো দেখি, তখন আমি সেখান থেকে বেরিয়ে যাই, কি কি প্যারামিটার আমি ফলো করি মোমেন্টাম স্টক ট্রেডিং, মোমেন্টাম স্টক ইনভেস্টিংয়ে, সেইটা নিয়ে যদি আমার কাছ থেকে শিখতে চান, 2রা এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে কোর্স ডিটেলস জেনে নিতে পারেন। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কোর্সে এনরোল হয়ে যেতে পারেন। সরি। এইবার যে সেক্টরটার দিকে নজর আছে আরেকটা, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। এটা আমি আগেও বলেছি, তাও আবার একবার মনে করিয়ে দিই। কেমিক্যাল সেক্টরের মধ্যে এসআরএফ একটা স্টক, সেই দিকে আমার নজর আছে। তবে যাই স্টকের কথা বলি, কোনো রকম রেকমেন্ডেশন নয়, একটু এই স্টকগুলো যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। মানে মার্কেট পড়ছে কিন্তু ও অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকার প্রবণতা দেখাচ্ছে। এবার দেখুন একটা প্রবলেম আছে, মানে আপনাদের এই কথাটা বুঝতে হবে, দাঁড়িয়ে থাকারও প্রবণতা দেখাচ্ছে, প্রবণতা। এইবার যদি মার্কেট আরও লোয়ার লো তৈরি করে, আরও ভেঙে পড়ে, তাহলেও যতই রেজিলিয়েন্স থাকুক, মানে রেজিলিয়েন্স আছে মানে কি, ইনভেস্টাররা শক্ত ইনভেস্টার ওর মধ্যে আছে বলেই স্টকগুলো দাঁড়িয়ে আছে। 52 উইকের কাছাকাছি এই স্টকগুলো দাঁড়িয়ে আছে, তো নিশ্চয়ই মানে শক্ত ইনভেস্টার আছে ওখানে। এইবার ওভারঅল মার্কেট যদি নিচের দিকে যায়, আরও খারাপ হয়, এই ইউএসএ রিসেশনের ফিয়ার অলরেডি এসে গেছে, আমি সেদিনকে আপনাদের দেখাচ্ছিলাম, ওখানকার বিজনেস হাউসরা এইসব ব্যাপারগুলো চালাচ্ছে। এইসব যদি হয়, তার কারণে এই ইউএসএর ট্যারিফ বা যাই কারণে যদি ইন্ডিয়ান বাজারও আরও নিচের দিকে আসতে শুরু করে, 22,000 ভেঙে যায়, তখন তো ওই স্ট্রং ইনভেস্টারদেরও তো ভিতটা নড়ে যেতে পারে ওই সব স্টক থেকে, তাই না? তখন ওই স্টকগুলোও নিচের দিকে আসবে। সুতরাং এই জন্যই ওভারঅল মার্কেট ভালো থাকলে এই স্টকগুলোর উপর একটু নজর রাখা যেতে পারে। যাই রাখুন, স্টপ লস রাখবেন। যেমন এসআরএফ এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2,400-2,500 টাকায় স্টপ লস রাখা উচিত বা রাখতে হবে। আমি একটু লং টার্ম বা মিডিয়াম টার্মের নিরিখে বলছি, তাই জন্যই স্টপ লসগুলো এরকম, কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয়, জাস্ট আমার চার্টে ভাল লাগছে বলে আপনাদের কাছে বলা, ওয়াচ লিস্টে রাখার জন্য, জাস্ট ওয়াচ লিস্টে রাখবেন। আচ্ছা, কেমিক্যাল সেক্টর নিয়ে বললাম। তাছাড়া একটা দুটো যে মানে নিউ এজ স্টক, মানে নিউ এজ মানে ধরুন বিগত 4-5 বছরে মার্কেটে এসেছে এবং 4-5 বছরে বেশ ভালো মুভ দিয়েছে, এদিকে এখন একটু অনেক উপর থেকে 40%-এর মতো কারেক্ট করেছে, এরকম অনেক মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক আছে, সেই দিকে আমার নজর আছে। কিন্তু খুব রিস্কি বলে সেই নামগুলো আপনাদের কাছে এখন এই মুহূর্তে বলছি না, একটু বাজারটা দাঁড়াক, তাদেরও স্ট্রাকচারটা একটু ভালোর দিকে যাক, বা অ্যাটলিস্ট তারা রেজিলিয়েন্স দেখাক যে আমি দাঁড়াচ্ছি, তখন একটু দেখা যেতে পারে। তবে আমার মনে হয় এই যেগুলো মার্কেট মেকার স্টক আছে, যেমন সিডিএসএল এবং কেফিনটেক, এইসব দিকে একটু নজর রাখা যেতে পারে। যদিও এইগুলো কিন্তু নিয়ার টার্মে উঠবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে না, যতক্ষণ না সেন্টিমেন্টটা ভালো হচ্ছে। কারণ এইসব স্টক মার্কেটের সেন্টিমেন্টের সাথে বিহেভ করে। স্টক মার্কেটের সেন্টিমেন্ট যদি ভালো থাকে, এইসব স্টকগুলো বাড়বে। স্টক মার্কেটের সেন্টিমেন্ট যদি খারাপ থাকে, তাহলে কমবে। যেমন মিউচুয়াল ফান্ডেরও ডেটা এসেছে যে এই মাসে, ফেব্রুয়ারি মাসে যে ইনফ্লো এসেছে, সেটা
বিগত মানে জানুয়ারির ইনফ্লো থেকে একটু কম, একটু তাও 26,000 কোটি টাকার সমসাময়িক, সুতরাং একটু কম। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তবে একটা কথা, যে এসআইপি বন্ধ অনেকে এই সময় করে দেন, একদম সেটা করা উচিত নয় বলে আমি পার্সোনালি ধারণা পোষণ করি, যে যখন মার্কেট পড়ছে তখন আমি কেন এসআইপি বন্ধ করব, তখন বরং এসআইপি করব এবং পারলে এসআইপির পরিমাণ বাড়াবো বা একটু একটু ক্রিটিক্যাল লেভেলগুলোতে একটু একটু করে টপ আপ করবো আমার এসআইপির মিউচুয়াল ফান্ডে, সেগুলোই একটু করা উচিত বলে আমার পার্সোনাল ধারণা। যাই হোক, আমি সেগুলো করছি, অল্প অল্প লেভেলে করছি। তবে একটা কথা, নিজের কাছে 100 টাকা থাকলে পুরোটা লাগিয়ে দেবেন না, হাতে কিছু টাকা রাখুন। যদি নিফটি নিচের দিকে আসে তাহলে সেই টাকাটা যাতে থাকে আপনার ভালো ভালো স্টক বা ভালো ভালো মিউচুয়াল ফান্ড কেনার জন্যে। আচ্ছা, তো কেমিক্যাল সেক্টরের কথা বললাম। আর যে ওভারঅল নিফটি বা লার্জ ক্যাপগুলো আমার ভালো লাগছে, এখনও রেজিলিয়েন্স দেখাচ্ছে। এটা থেকে মনে হয় দেখুন বটম কোথায় তা তো বলা যায় না, কিন্তু 22,000টা যদি রক্ষা করতে পারে তাহলে বোঝা যেতে পারে যে 21,800 থেকে 22,000 একটা নিয়ার টার্ম স্ট্রং সাপোর্ট হতে পারে। না হলে ওই জুনের ব্যাপারটা তো আছেই, যেটা জুন লো তৈরি করেছিল 21,300, তবে 21,300 21,200, তবে 21,000 আর 22,000 একটা কথা বলছি, আপনি যখন 10 বছর 20 বছর বাদে গিয়ে দাঁড়াবেন, তখন 12% যদি আমি নিফটির সিএজিআর ধরি, যেটা পাস্টে হয়ে এসেছে, তাহলে নিফটির ভ্যালু দাঁড়ায় 2,21,000-এ। 2,21,000-এ, তো 2,21,000-এ যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তখন পিছনে ফিরে 20 বছর পিছনে ফিরে যদি দেখেন, আপনি 22,000-এ কিনলেন না 21,000-এ কিনলেন, অতটা ম্যাটার করবে না। তখন মনে হবে ইস, যদি তখন কিনে রাখতাম, 21-22,000-এ ছিল, তখন 1,000টা পয়েন্ট আপনি এমনিই মুখে বলে দেবেন 21-22, আর এখন 21 আর 22-এর মধ্যে 1,000 পয়েন্ট অনেক মনে হচ্ছে। তো এই ব্যাপারটা হয়। সুতরাং লং টার্ম যাদের ভিউ আছে তারা লার্জ ক্যাপ বা নিফটি এই জিনিসগুলো এখন মোটামুটি, আমি বলবো না যে একদম ওই যাকে বলে চিপ ভ্যালুয়েশনে চলে এসেছে, না, ফেয়ার ভ্যালুয়েশনের কাছাকাছি কিন্তু আসতে চলেছে, সেটা একটু মাথায় রাখতে হবে। ফেয়ার ভ্যালুয়েশন থেকে অ্যাকুমুলেশন শুরু করা যেতে পারে, তারপর আরও যত চিপ হবে তত আমি একটু পয়সাটা লাগাবো, এরকমভাবে। কারণ কতটা কি নিচে যেতে পারে বা উপরে যেতে পারে আমরা তো জানি না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, সেই অনুযায়ী একটু সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্টটা করবেন, হঠকারী ডিসিশন নেবেন না। আর যদি ইন্ডিভিজুয়াল স্টকে থাকেন, তাহলে যারা একটু রিস্ক কম নিতে পারেন তারা প্লিজ একটা স্টপ লস রেখে কাজ করবেন। এই ব্যাপারটা বলা থাকলো। আবার বলছি, ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা আমার সাথে জুড়ে মানে কোর্স করতে চান অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ইনভেস্টিং বা মোমেন্টাম স্টক ট্রেডিং, তাদের জন্য লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। 2 এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে, সুতরাং এই মাসের মধ্যে মানে রেজিস্টার করে নেবেন। 2 সপ্তাহের মতো মনে হয় একটু ছাড়ও আছে, আমার টিম দিয়েছে, সেটাকে একটু অ্যাভেল করে নেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।